আপনি কি চান কোনো রকম চাকরি ছাড়াই একটা ফিক্সড স্যালারি প্রত্যেক মাসে মাসে একটা বেতন আপনার অ্যাকাউন্টে ঢুকুক? কে না চায়? প্রত্যেকেই চায়। বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে আপনি প্রত্যেক মাসে মাসে ফিক্সড স্যালারি পেতে পারেন। একটা প্রাথমিক কিছু পরিমাণ টাকা আপনি কোথাও ইনভেস্ট করলেন, সেখান থেকে একটা মাসিক আয় পেতে থাকবেন। পোস্ট অফিস, ব্যাংক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্কিম রয়েছে, কিন্তু আজকে যে স্কিমটার কথা আপনাদেরকে বলবো সেখানে প্রত্যেক মাসে মাসে স্যালারি তো পাবেন, এর সাথে সাথে আপনার আসলটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। ঠিকই শুনছেন, আপনি প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছেন, প্রত্যেক মাসে বেতন পাচ্ছেন, তা সত্ত্বেও আপনার যে প্রিন্সিপালটা প্রতিনিয়ত বাড়তে আছে। সাধারণত ব্যাংকে বা পোস্ট অফিসে কী করা হয়, পোস্ট অফিসে একটা স্কিম রয়েছে MIS। ওক্ষেত্রে কী হয়, আপনার যে ইন্টারেস্ট, ধরুন 8% ইন্টারেস্ট, সেই 8% ইন্টারেস্ট প্রত্যেক মাসে মাসে আপনাকে দেওয়া হয়, আপনি তুলে নেন। কিন্তু শেয়ার মার্কেটে এরকম কোনো স্কিম আছে? আছে। ধরুন আপনাদের বাড়িতে একটা জল ট্যাঙ্কি রয়েছে, প্রত্যেকের বাড়িতে জল ট্যাঙ্কি থাকে, তার দুটো পাইপ থাকে, একটা হচ্ছে ইনলেট যেটা দিয়ে জল প্রবেশ করে, একটা হচ্ছে আউটলেট যেটাতে জল বেরিয়ে যায়। ধরুন এই চৌবাচ্চাটিতে অর্ধেক জল রয়েছে, অর্ধেক জল। এবার ভাবুন এইটা দিয়ে 15 একক করে জল ঢুকছে আর 5 একক করে জল বেরাচ্ছে। আলটিমেট কি হচ্ছে ভাবুন, 15 করে জল ঢুকছে, 5 করে বেরাচ্ছে। তাহলে এই যে জলের পরিমাণ যে অর্ধেকটা ছিল, এইটা কি ক্রমশ আর আস্তে আস্তে বাড়তে থাকবে না কমতে থাকবে বলুন? সাধারণত ভাবুন 15 করে জল ঢুকছে, 5 করে জল বেরাচ্ছে। আমি কোনো এককে যাচ্ছি না, জটিলতা এড়ানোর জন্য সহজে ভাবুন, 15 ঢুকছে, 5 বেরাচ্ছে, তাহলে 10 করে স্থিতি হচ্ছে। তাহলে এই জলের পরিমাণ আস্তে 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 কী হবে, বাড়তে থাকবে। থাকবে তো? ঠিক তেমনি একটা স্কিম রয়েছে শেয়ার মার্কেটে, সেটা হচ্ছে SWP, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যেটাকে বলা হয় যে আপনি কোনো রকম এককালীন একটা টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করলেন, সেখান থেকে কিছুটা পরিমাণ টাকা তুলবেন এবং তার সাথে সাথে আপনার যে আসল অ্যামাউন্ট প্রতিনিয়ত বাড়তে থাকবে, যেটা কিন্তু পোস্ট অফিসে ব্যাংকে হয় না। আবারও বলছি, আজকের ভিডিওর টপিক ঠিক এই বিষয়ে। আপনাদের পুরো SWP নিয়ে যা যা মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকে সব A to Z ক্লিয়ার করব। তার থেকেও গুরুত্বপূর্ণ এই SWPর খারাপ দিক কি সেটাও উল্লেখ করব। এবং অনেকে কি করে এই SWর প্রফিট, রিটার্ন, ব্যাকসাইড বা অনেক একটা লার্জ অ্যামাউন্ট দেখে ইনভেস্ট করা শুরু করে দেয়, সেটাও বোকামি। আপনার জন্য কোনটি সেরা? আপনি কি SWP আজ থেকে চালু করে দেবেন? বা SWP করলে কোন ফান্ডে করা উচিত? ডেট ফান্ড রয়েছে, হাইব্রিড ফান্ড রয়েছে, ইকুইটি ফান্ড রয়েছে, কীভাবে করা উচিত? এবং টেকনিক্যালি SWP কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে ব্যাখ্যা করব। প্রথমে আসছি SWP পুরো নাম কি, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। কোথা থেকে করা যায়? মিউচুয়াল ফান্ড থেকে করা যায়। দেখুন মিউচুয়াল ফান্ড আপনাদেরকে ডিটেলস আমি ভিডিও দিয়েছিলাম, মিউচুয়াল ফান্ড কি, A to Z যা যা আছে সব একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মিউচুয়াল ফান্ডে দেখুন SIP আমি বলেই দিয়েছি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনি যে টাকাটা আপনি প্রত্যেক মাসে মাসে যতটা আপনি সঞ্চয় করতে পারছেন, আপনি একটু একটু করে সিস্টেমেটিক্যালি প্রত্যেক সপ্তাহে হোক প্রত্যেক মাসে হোক আপনি ইনভেস্ট করছেন, জমা করছেন। SWP হচ্ছে কি, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে মাসে বা 3 মাস অন্তর বা 6 মাস অন্তর বা প্রত্যেক সপ্তাহে আপনি টাকাটা তুলতে পারছেন। এবার এই SWP করতে গেলে মেন যেটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রথমে একটা বিশাল অ্যামাউন্টে টাকার প্রয়োজন হতে পারে। আপনি কোনো রিটায়ার করেছেন এবং সেই রিটায়ার অ্যামাউন্টটা অনেক হয়ে গেছে, আপনার বৃদ্ধ বয়স, আপনি ওই টাকাটা থেকেই প্রত্যেক মাসে স্যালারি পেতে চান। বা হতে পারে আপনি কোনো একটা জমিন বিক্রি করেছেন, সেই জমিন থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা এসছে, তাহলে সেই টাকাটা থেকে আপনি SWP অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও ধরুন আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অনেক টাকা হয়ে গেছে, ধরুন 50 লক্ষ টাকা হয়ে গেছে, তো সেই টাকা লাগিয়ে আপনি এখান থেকে SWP করতে পারেন। আর SWPর সব থেকে ভালো দিক কি জানেন? যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি এটাকে অ্যাপ্লাই করেন, আপনি শুধু আপনার জীবনই নয়, আপনার সারা জীবন তো বটেই, এছাড়াও আপনার পরের জেনারেশন বহুদিন টাকা উইথড্র করতে পারবে এবং তার পাশাপাশি আপনার যে অরিজিনাল টাকা সেটা ক্রমশ বাড়তে থাকবে। চলুন কতগুলো কেস স্টাডি দেখে নিন। আমি ধরে নিচ্ছি আপনার এককালীন 50 লক্ষ টাকা রয়েছে, এবার ওই টাকাটার আপনি SWP চালু করবেন। কত টাকা বললাম? 50 লক্ষ টাকা। এই পুরো টাকাটা আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। আমি ভিডিও শেষে বলবো কীভাবে করা যায়, স্টেপ বাই স্টেপ সব বলবো। 50 লক্ষ টাকাতে আপনি যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, সঙ্গে সঙ্গে আপনি চালালেন SWP লাগাবেন। এবার মোটামুটি আমি ধরে নিচ্ছি 12% রিটার্ন পাবেন আপনি। কত বললাম? 12% রিটার্ন। এইবার কত টাকা আপনি প্রত্যেক মাসে পেতে পারেন? একটা জিনিস খেয়াল করবেন, বহু রিসার্চ, বহু স্টাডি, বহু গবেষণার পর জানা গেছে আপনার যে টাকাটা অ্যামাউন্ট রয়েছে ওই টাকাটার প্রত্যেক বছর আপনি এখান থেকে 6% ম্যাক্সিমাম রিটার্ন মানে উইথড্র করতে পারেন, যে টাকাটার 6%। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন 6%?
কারণ দেখুন, আমি ধরে নিচ্ছি মিউচুয়াল ফান্ডে 12% রিটার্ন, অ্যাকচুয়ালি বাস্তবে তো অনেক বেশি, আমি ধরে নিচ্ছি 12%। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে 6% করে, প্রত্যেক বছর আপনি 6% করে উইথড্র করতে পারবেন। তাহলে 50 লক্ষ টাকার 6% মানে কত হচ্ছে? 3 লক্ষ টাকা। একটু ক্যালকুলেটার নিয়ে আপনারা বসবেন। 50 লক্ষ টাকার 6% মানে কত? 3 লক্ষ টাকা আপনি প্রত্যেক বছর উইথড্রল করতে পারছেন। যখনই 3 লক্ষ টাকা উইথড্র করছেন প্রত্যেক বছরে, তাহলে 12 মাসে কত? 12 মাস 3 লক্ষকে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 25,000 হবে। আপনারা ভাগ করবেন, 25,000 হবে। তার মানে আপনি 50 লক্ষ টাকা এককালীন ইনভেস্ট করে প্রত্যেক মাসে 25,000 টাকা করে তুলছেন। এইবার রেজাল্টটা কি হচ্ছে দেখুন। আমি ধরলাম আফটার 5 ইয়ার্স, 5 বছর পর সিনারিওটা কি হচ্ছে একটু দেখে নিই। আপনি 1 বছরে 3 লক্ষ টাকা, তাহলে 5 বছরে তাহলে কত টাকা তুললেন? 5 দিনে 15 লক্ষ টাকা উইথড্র করলেন। তাহলে এখানে উইথড্র করলেন কত? 15 লক্ষ টাকা, যদিও আপনার ইনভেস্টমেন্ট কত? 50 লক্ষ। তাহলে এবার আপনার ব্যালেন্স কত থাকা উচিত? আপনার কি মনে হচ্ছে? 50 লক্ষ টাকা ছিল, ব্যালেন্স হয়ে যাবে 68 লক্ষ টাকা। ভাবুন, 50 লক্ষ আসল ছিল, হয়ে গেল 68 লক্ষ, যদিও আপনি অলরেডি 15 লক্ষ তুলে নিয়েছেন। এটা 5 বছরের গল্প বললাম। 10 বছরের গল্প, উইথড্র করছেন 5 বছরে 15 লক্ষ, 10 বছরে এর ডবল হয়ে যাবে, মানে 30 লক্ষ। তাহলে আপনি 30 লক্ষ টাকা আপনি টোটাল তুলে নিলেন 10 বছরে। ব্যালেন্স আপনার থেকে যাবে তখন কত হবে জানেন? এই 50 লক্ষটা 1 কোটিতে হয়ে যাবে। যদি 20 বছর করতে থাকেন, 20 বছর উইথড্রল, তাহলে 10 বছরে 30 লক্ষ, তাহলে 20 বছরে 60 লক্ষ। দেখুন, আপনি 50 লক্ষ ইনভেস্ট করেছিলেন, অলরেডি 60 লক্ষ টাকা তুলে নিলেন, তারপরেও আপনার ব্যালেন্স হয়ে যাবে কত? 2.5 কোটি, অর্থাৎ 2.5 কোটি। অর্থাৎ যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার অ্যামাউন্টটা বাড়ছে। স্ট্র্যাটেজিক্যালি আপনি দেখবেন এর বেশি আপনি উইথড্র করবেন না। খারাপ দিকগুলো আমি পরে বলছি। আচ্ছা, এইগুলো আমি কী করে পেলাম? আপনারা যদি গুগলে সার্চ করেন SWP ক্যালকুলেটার, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবেন, প্রত্যেক মাসে কত তুলছেন সেটাও দেবেন, আর এটা অ্যানুয়াল রিটার্ন দেবেন। আপনারাও এটা বের করতে পারবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করে আপনারা পেতে পারেন। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে 50 লক্ষ তো অনেক বেশি, এত টাকা আমাদের কাছে নেই, তাহলে 20 লক্ষ দিয়ে একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। ধরুন আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, তাহলে আপনি কি করলেন? 20 লক্ষ টাকা আপনি SWP চালু করলেন। 20 লক্ষ টাকা একই রকম আপনি ধরে নেবেন যে প্রত্যেক বছরে আমি 6%-এর বেশি উইথড্র করবো না, এক্স্যাক্টলি 6% উইথড্র করবো। তাহলে 20 লক্ষ টাকার 6% কত হচ্ছে? 20/120। তাহলে এখানে আপনি পার ইয়ার, প্রত্যেক ইয়ারলি আপনি তুলতে পারবেন কত? 1,20,000। ক্যালকুলেটার ইউজ করবেন, পেয়ে যাবেন 20/120 মানে 1,20,000। তাহলে যদি প্রত্যেক মাসে আপনি মানে প্রত্যেক বছরে এইটা, তাহলে প্রত্যেক মাসে কত তুলতে পারবেন? 12 দিয়ে ভাগ করবেন, তাহলে প্রত্যেক মাসে আপনি পেয়ে যাবেন 10,000 টাকা। ভালো করে ভাবুন, আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা করে উইথড্র করতে পারছেন। কত? 20 লক্ষ টাকা ইনভেস্ট করে। তাহলে প্রথম 5 বছরের গল্পটা আমরা দেখি একই রকম। তাহলে আপনার 1 বছরে তুলছেন কত? 1,20,000। তাহলে 5 বছরে 12×5 = 60, মানে 6 লক্ষ টাকা আপনি তুলছেন, অর্থাৎ উইথড্র করছেন ক লক্ষ টাকা? 6 লক্ষ টাকা। তাহলে এবার আপনার ব্যালেন্স কত থাকা উচিত? ব্যালেন্স হয়ে যাবে প্রায় 27 লক্ষ। কত বললাম? 27 লক্ষ। যদি এটাকে টেনে টেনে আপনি 10 বছর করতে থাকেন, তাহলে উইথড্র করছে কত? 6 দুগুণে 12 লক্ষ টাকা আপনি উইথড্র করলেন, ব্যালেন্স থাকবে প্রায় 40 লক্ষ হয়ে যাবে, অর্থাৎ 10 বছরে প্রায় ডবল হয়ে যাচ্ছে, যদিও আপনি টাকাটা তুলছেন। এবার আসছি 20 বছর যদি আপনি চালাতে পারেন, তাহলে উইথড্র করছেন 12 দুগুণে ডবল হয়ে যাবে 10 বা 24 লক্ষ, আর এই ব্যালেন্সটা হয়ে যাবে 1 কোটি। এখানে এই ম্যাজিক হওয়ার সায়েন্টিফিক কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনি 20 লক্ষ টাকা, তার আমি 12% তো আপনি সুদ পাবেন কমপক্ষে, গড়ে 12%। তাহলে 12 দুগুণে 24, মানে প্রায় ধরুন প্রত্যেক বছর 2,40,000 সুদ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন। আমি ধরলাম 20 লক্ষ টাকার 12%, তাহলে 12% হচ্ছে 12 দুগুণে 24, তাহলে আপনি প্রত্যেক বছর 2,40,000 আপনি প্রত্যেক বছর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন প্রত্যেক বছর। কিন্তু আপনি প্রত্যেক বছর তুলছেন কত? মাত্র 1,20,000। তাহলে আপনি তুলে নিচ্ছেন 1,20,000। তাহলে অবশিষ্ট সুদ কত পড়ে থাকছে? অবশিষ্ট সুদ পড়ে থাকছে 1,20,000 অলরেডি পড়ে থাকছে। তার মানে এই যে সুদ, যেটা এই সুদের আবার সুদ, এটাই তো কম্পাউন্ডিং, এটাই তো মানে চক্রবৃদ্ধির মজা, চক্রবৃদ্ধির ম্যাজিক এটাই। আপনার প্রাপ্ত ছিল 2,40,000, কিন্তু আপনি সেক্ষেত্রে মাত্র 1,20,000 তুলছেন, তাহলে অবশ্যই 1,20,000 থাকছে, যা ওই টাকাটা আবার কি করছে?
ওইটার আবার সুদ তৈরি করছে, যার জন্য টাকাটা ম্যাজিকের মতো এত বেড়ে যাচ্ছে। যেটা ব্যাংকে পোস্ট অফিসে কী হয়, যতটা সুদ ততটাই আপনি তুলে নিচ্ছেন, কিন্তু এখানে আপনাকে অপশান দেবে আপনি কতটা পার্সেন্ট তুলতে চান, এইগুলো ব্যাপার থাকে। পরের পয়েন্ট, এসডব্লিউপি কীভাবে করবেন। সাধারণত আপনি কোনো মিউচুয়াল ফান্ডে যাবেন, মিউচুয়াল ফান্ডে মানে যেমন এসআইপি করার জন্য ফান্ড থাকে, সেরকম এসডব্লিউপির জন্য ফান্ড থাকে। হতে পারে আপনি যেই মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন সেটাতে অপশানই দেবে যে আপনি এটা থেকে ট্রান্সফার করতে পারেন এসডব্লিউপিতে, সেটা করতে পারেন। অথবা এসডব্লিউপি যে ফান্ড রয়েছে আপনি সেখানে পুরো টাকাটা ওখানে ইনভেস্ট করতে পারেন, যেমন আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করেন সেখান থেকে আপনারা পেতে পারেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এসডব্লিউপি টেকনিক্যালি কীভাবে কাজ করে। চলুন ম্যাথমেটিক্সটা একদম সহজ করে আপনাদেরকে বোঝাচ্ছি। যখন আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতেন, আপনারা ইনভেস্ট করার পরে কী দিত আপনাদেরকে, একটা ইউনিট দিত। সেটা কার উপর বেস করে, এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ একটা স্টকের যেমন দাম থাকে, মিউচুয়াল ফান্ডের কোনো দাম থাকে না, থাকে এনএভি। কোথায় দেখতে পাবেন, আপনি যে ডিমেট অ্যাকাউন্ট করেন, যে ডিমেট অ্যাকাউন্ট আপনাদের রয়েছে সেখানে দেখতে পাবেন বর্তমান এনএভি কত চলছে। সেই রকম ধরুন আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, সহজভাবে বুঝুন একেবারে। তো সেক্ষেত্রে আপনাকে ধরুন আপনাকে মোট ইউনিটের সংখ্যা আপনাকে দিল কত, 10 লক্ষ টাকা। তাহলে এনএভি কত, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের দাম কত, 50 লক্ষ বাই 10 লক্ষ মানে 5 টাকা। অর্থাৎ আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা মানে ইউনিটের দাম বা এনএভি কত, 5 টাকা। এইবার আপনি প্রত্যেক মাসে ধরুন 25,000 টাকা করে তুলছেন। তাহলে 25,000 টাকা করে যদি তুলেন, তাহলে একটা এনএভির দাম তো 5 টাকা। তাহলে 25,000 টাকা আপনার তুলছে, তাহলে যে ফান্ড ম্যানেজার সে কী করবে, ওই 25,000 টাকার সমান ইউনিট বিক্রি করবে। তাহলে 25,000 বাই 5 মানে আপনার টোটাল যে ইউনিট ছিল 10 লক্ষ ইউনিট ছিল, প্রথম মাসে ওখান থেকে আপনার 5 লক্ষ ইউনিট বিক্রি করে দিল, দিয়ে আপনাকে টাকাটা দিয়ে দিল। তার মানে ইউনিটের পরিমাণ কমছে। এবার একটা মজার ব্যাপার দেখুন, ধরুন মার্কেট বাড়া কমাতে হয়, ধরুন মার্কেট তো সবসময় এই রকম ভোলাটাইল চলতে থাকে, সবসময় এটা মার্কেটের ধর্ম। ধরুন আপনি এই ইনভেস্ট করলেন ঠিক মাঝের জায়গাতে 5 নেভে, এবার কোনো কারণে সেটা হয়ে গেল, ধরে নিন যে মার্কেট উঠে গেল, 6 হয়ে গেল ন্যাব, দাম বেড়ে গেছে, 6 ন্যাব হয়ে গেল। তাহলে যখন 6 এনএভি হয়ে যাচ্ছে, তাহলে আপনার কতগুলো ইউনিট বিক্রি করতে হচ্ছে, তাহলে 25,000 বাই 6 মাত্র 4166 প্লাস ধরুন 4200 ইউনিট বিক্রি করলে আপনার টাকাটা দিয়ে দিচ্ছে। কিন্তু যদি একই দাম থাকতো, তাহলে আপনার এনএভিটা কত, মানে আপনার তখন 5,000 ইউনিট বিক্রি করতে হতো। তাহলে এখানে কম ইউনিট বিক্রি করতে হচ্ছে, তাহলে আপনার ইউনিট যে থাকাটা বেশি থাকছে, তাহলে ভালো। যদি একই রকম মার্কেট ডাউন হয়ে যায়, ধরুন এখানে এনএভি হয়ে গেল 4, তাহলে মার্কেট পড়ে গেল, তাহলে 25,000 বাই 4 মানে আপনার ইউনিট বিক্রি করছে প্রায় 6200। তার মানে আপনার এখানে 5,000 ছিল, মানে আরও বেশি ইউনিট বিক্রি করতে হচ্ছে। কিন্তু মার্কেট যদি পড়ে যায়, আপনার ইউনিট বেশি বিক্রি করার জন্য আপনার ইউনিটটা আরও কমে যাচ্ছে। খুব মজার মনে হচ্ছে না, যে খুব ভালো প্ল্যান, বেশ ভালো প্রফিটেবল। তাহলে কিছু যে না জেনে বুঝে চলুন ভিডিও দেখেছি, ইনভেস্ট করে দিই, 20 লক্ষ টাকা এসডব্লিউপি চালু করে দিই, প্রত্যেক মাসে এত পাবো, আমার টাকাটা বাড়তেও থাকবে। থামুন, কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক থাকে, ঠিক তেমনি খারাপ দিক থাকে। আর এইটা একটা অথেন্টিক চ্যানেল, আমি আবারও বলছি, আমি আপনাদেরকে সমস্ত যে ডেটাগুলো দিই, সমস্ত তথ্যগুলো দিই, অনেক রিসার্চ এবং নিজস্ব অভিজ্ঞতা, তাছাড়া আমার টিম ওয়ার্ক, অনেক পুরো অনেস্টলি আপনাদেরকে ভিডিওগুলো দিই, এই কারণে যাতে আপনারা কোনো ফ্রডের পাল্লায় না পড়েন, আপনারা সঠিক জায়গাতে ইনভেস্ট করতে পারেন এবং সঠিক নলেজ থাকে আপনাদের। প্রত্যেকটা জিনিসের খারাপ দিকটা আমি তুলে ধরি, মিউচুয়াল ফান্ডের খারাপ দিক আমি তুলে ধরেছি, ইউটিএফের খারাপ দিক আমি তুলে ধরেছি। তাহলে এসডব্লিউপির খারাপ দিক কি? অনেক খারাপ দিক রয়েছে। প্রথম কথা, এসডব্লিউপি করতে গেলে আপনার বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন। 10,000 20,000 করে করলে হবে না, কয়েক লক্ষ টাকা থাকলে তবে আপনি এসডব্লিউপি করতে পারবেন। সাধারণ মানুষ যারা পরিশ্রম করে বা ছোটো ছোটো কিছু সঞ্চয় জমিয়েছে, পুঁজি জমিয়েছে, তারা কি এসডব্লিউপি চালু করতে পারে? যদি করে তাদের ক্ষতি হবে। এসআইপি যদি আপনার কাছে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা থাকে, আপনি চালু করতে পারেন। কিন্তু এসডব্লিউপি একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন, তবে আপনি প্রফিটটা ভালো পাবেন। 2 নম্বর, যদি আপনি মান্থলি উইথড্র পরিমাণ অনেক বাড়িয়ে দেন, তাহলে আপনার যে আসল টাকা আস্তে আস্তে কমে কমে জিরোতে পৌঁছে যাবে। একটা ডেটা দেখে নিই, ধরুন আপনি সেই 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, প্রত্যেক মাসে আমি সেখানে দেখছিলাম 10,000 করে তুলছেন, এখানে ধরে নিন 30,000 করে তুলছেন। তাহলে প্রত্যেক মাসে 30,000, তাহলে 1 বছর 3,60,000, আর 5 বছরে ওটা 18 লক্ষ আপনি তুলে নিলেন। 20 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি 5 বছরে 18 লক্ষ টাকা তুলে দিলেন। আপনার আলটিমেট ব্যালেন্স থাকবে কত? 11 লক্ষ। যদি এভাবেই চলতে থাকে, তাহলে আপনার এই টাকার পরিমাণটা 9 বছর পর
পুরো জিরো হয়ে যাবে, অর্থাৎ আসল পুরো শূন্য। তাই সবসময় মনে রাখতে হবে যে এই যে উইথড্রয়াল পরিমাণ বছরে 6% বেশি হওয়া উচিত নয়। যদি কেউ করে, ভুল করে, এই জিনিসটা তার ক্ষতি হয়। এসডব্লিউপির পরের যে খারাপ দিক, এটা অনেকেই জানে না, আপনাকে বলেও না অনেকে। সেটা হচ্ছে, ধরুন আপনি মার্কেটের গ্র্যাফ তো এইভাবে চলতে থাকে। ধরুন আপনি কোনো একটা সময় এই জায়গাতে ইনভেস্ট করলেন, আমি ধরে নিচ্ছি 2008 সালে আপনি ইনভেস্ট করলেন কত টাকা? 50 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। 2008 সালে আপনারা জানেন যখন মার্কেট ক্র্যাশ হয়, প্রায় 64% মার্কেট ডাউন হয়। কত বললাম? 64%। আপনারা গুগল করে নেবেন। ভাবুন যে আপনি দিলেন 50 লক্ষ টাকা, দেওয়ার সঙ্গে সঙ্গে 64% ডাউন হয়ে গেছে। মানে 50 লাখে প্রায় 32 লক্ষ, মানে 32 লক্ষ টাকা কমে গিয়ে আপনার কাছে পড়ে থাকলো কত? মাত্র 18 লক্ষ টাকা। ভাবুন, 50 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে ধরুন ক্র্যাশ করলো, হতেই পারে, মার্কেট কেউ বলতে পারবে না, গ্যারেন্টেড নয়, উঠানামা করে, লং টার্মে উঠে। কিন্তু ভাবুন এখানে যে 50 লক্ষ টাকা আপনি দিয়ে দিলেন, ক্র্যাশ করে গেল, আপনার টাকাটা হয়ে গেল 18 লক্ষ টাকা। ওর পাশাপাশি আপনি তো প্রত্যেক মাসে তুলতে আছেন, তাহলে প্রত্যেক মাসে তুলতে আছেন মানে এই 18 লক্ষের উপর আপনি প্রত্যেক মাসে ইউনিট বিক্রি করছেন, ফলে টাকাটা অনেক কমে যাবে। ধরুন এইখানে অনেক পরিমাণ অনেক দিন চলতে থাকলো সাপোজ, তাহলে আপনার টাকাটা আস্তে আস্তে শেষের পথে চলে যাবে। যদিও 50 লক্ষ টাকা অনেক ছিল, কিন্তু প্রথমে আপনি 18 লক্ষ টাকা হয়ে গেল, সেখান থেকে আপনি বিক্রি করছেন, টাকাটা কত বাড়বে? এসআইপির ক্ষেত্রে কি হয়, যে মার্কেট পড়লেও বেশি ইনভেস্ট করে পরবর্তীকালে লং টার্মে লাভ পাওয়া যায়। কিন্তু এখানে কতদিন পর্যন্ত মার্কেট ডাউন থাকবে? মার্কেট ডাউন থাকা অবস্থায় আপনি যদি উইথড্র করতে থাকেন, তাহলে আপনার টাকাটা তো ক্রমশ কমতে থাকবে। এটা একটা বিশাল খারাপ দিক। এছাড়াও আপনারা জানেন 2020 সালে করোনা এসেছিল, অনেকটা মার্কেট ক্র্যাশ করেছিল, অর্থাৎ আপনি টাকাটা দিলেন, অনেকটা পরিমাণ মার্কেট ডাউন হয়ে গেল, আপনার টাকাটাও কমে গেল। একই রকম ধরুন এই যে 2025 সালে কিছুদিন আগে পুরো যে মার্কেট কারেকশন হয়েছিল, প্রায় 20% থেকে 25% কারেকশন হয়েছিল, আপনি টাকাটা দিলেন, ধরুন 20% কমে গেল। তাহলে কমে যাওয়া মানে ধরুন 50 লক্ষ টাকার 20% 10 লক্ষ, মানে আপনি 40 লক্ষ টাকার অলরেডি প্রথমেই হয়ে গেল, সেখান থেকে আপনি তুলতে আছেন, তার মানে এটা একটা ক্ষতি। তাহলে এর সমাধান কি? তাহলে কি এসডব্লিউপি একদমই করা উচিত নয়? দেখুন, তাহলে আমাকে এমন জায়গাতে এসডব্লিউপি করতে হবে যেখানে মার্কেট এতটা ডাউন না হয়, ডাউন হলে কম হয়। তার জন্য সবথেকে সেফেস্ট অপশান হচ্ছে কোন মিউচুয়াল ফান্ড চুজ করব। আপনাদের প্রথমেই বলেছিলাম যে কীভাবে মিউচুয়াল ফান্ড চুজ করলে ক্ষতির সম্ভাবনা কম থাকে। সাধারণত যেটা সবথেকে বেশি সেফ হচ্ছে ডেব্ট মিউচুয়াল ফান্ড। ওতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি এগুলো থাকে। ওক্ষেত্রে দেখবেন এই ভোলাটাইলিটিটা অনেক কম থাকে, রিটার্ন 9 থেকে 10%, ওর বেশি না, 9%। তার মানে যদি আপনি ডেট মিউচুয়াল ফান্ড নেন, ওখানে তাহলে রিটার্ন অনেক কম হবে এবং সেফ থাকবে। সব থেকে ভালো, যদি আমাকে জিজ্ঞাসা করেন যদি এসডব্লিউপি করতেই হয় তাহলে কোন ফান্ডে করা উচিত, সব থেকে যদি করবেন সেটা হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে করবেন। হাইব্রিডটা কেন বলছি? হাইব্রিড অ্যাকচুয়ালি দেখুন, মিউচুয়াল ফান্ডের টাইপ আমি সব কিন্তু বলে দিয়েছি আমার ডিটেলস ভিডিওতে। হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে যেখানে ইকুইটিতেও অ্যালোকেশন থাকবে আর গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিতেও থাকবে, অর্থাৎ ডেপ্টেও থাকবে। এবার আপনারা বলবেন যে ইকুইটি কি? দেখুন, ইকুইটি মানে কোনো স্টক কেনা বেচা, এটা হচ্ছে ডিরেক্ট স্টক মার্কেটে, সেটা হচ্ছে ইকুইটি। তাহলে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে অল এভাব গড়ে আমরা দেখিয়ে নিয়েছি কমপক্ষে 12% রিটার্ন পাচ্ছেন। আর আমি যে আপনাদেরকে পার্সেন্টেজটা বললাম 6% তুলতে পারবেন, সেটা এর বেসিসেই। তাহলে যখন আপনারা এসডব্লিউপি যদি কখনো আপনারা চুজ করেন, সবসময় চেষ্টা করবেন হাইব্রিড মিউচুয়াল ফান্ড চুজ করার। তাতে ক্ষতির সম্ভাবনা অনেক কম, অর্থাৎ হঠাৎ করে এতটা ডাউন হবে না, হলেও সেটা কম হবে। এবার আসছি এসডব্লিউপির কী কস্ট রয়েছে, মানে খরচ কী হয়। যেমন একটা আপনাদের সকলেই জানেন যে এক্সপেন্স রেশিও মানে কি, কোনো মিউচুয়াল ফান্ড এসআইপি করার সময় যে ফান্ড ম্যানেজার যে ডিস্ট্রিবিউট করছে তার চার্জ, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, এসডব্লিউপিতেও থাকে। 2 নম্বর এক্সিট লোড, অর্থাৎ যেমন মিউচুয়াল ফান্ডে আপনারা জানেন যে এসআইপি করার সময় যদি আপনি 1 বছর আগে টাকাটা তুলে নেন, তাহলে একটা এক্সট্রা চার্জ কাটে, সেটা হচ্ছে এক্সিট লোড। ঠিক একই রকমভাবে যখন আপনি এসডব্লিউপি করবেন, ওক্ষেত্রেও 1 বছরের মধ্যে টাকাটা তোলা শুরু করেন, তাহলে ওক্ষেত্রে এক্সিট লোড কাটবে। সাধারণত 1 বছর, ভ্যারি করে মিউচুয়াল ফান্ড। ওই জন্য কী করা হয়, যখন আপনারা কোনো এসডব্লিউপি স্কিম চালু করবেন, যেদিন টাকাটা ইনভেস্ট করছেন তার কমপক্ষে 1 বছর পর থেকে উইথড্র করা শুরু করবেন। এছাড়াও রয়েছে যে ট্যাক্সে আপনারা জানেন দুটো দিক রয়েছে, এসটিসিজি আর এলটিসিজি। এটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। ওকে, মানে যদি 1 বছরের মধ্যে হয় তখন আপনি শর্ট টার্মের মধ্যে পড়ছেন, 1 বছরের বেশি হলে লং টার্ম। এবং বর্তমানে যে রেট চলছে, প্রথম 1,25,000 পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি, তারপর থেকে আপনার ট্যাক্স লাগবে। 1 বছরের কম হলে 12.5%, 1 বছরের বেশি হলে 20%, যে নিয়ম রয়েছে। পুরো ভিডিওটাতে আমি এসডব্লিউপি ব্যাখ্যা করলাম। এই পুরো ভিডিও দেখার পর আপনার কি মনে হচ্ছে এসডব্লিউপি করা উচিত কি উচিত নয়?
কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের মনে যা যা প্রশ্ন কমেন্টে লিখবেন এবং আপনারা এটাও জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।